ইয়েস, গুড মর্নিং। আচ্ছা, আমরা আজকে আলোচনা শুরু করি। আজকে আমাদের হচ্ছে টেবিল বি, বক্স 1। এখানে আছে অর্থোপেডিক্স এবং ট্রমাটোলজি। অর্থোপেডিক্স সম্বন্ধে আমি খুব বেশি কিছু বলবো না, প্রসঙ্গক্রমে যেগুলি আসবে একটি রিক্যাপিচুলেট করে যাব। অর্থোপেডিক্স তোমাদের ডাক্তার মেহেদি নেয়াজ যেভাবে পড়ায়, উনি পরীক্ষার সময় থাকে, সাধারণত রেগুলার বেসে উনি থাকে এবং উনি ওনার মতো করেই জানতে চায়, উনি ভালো করে পড়ায়। সুতরাং তোমাদের একটু আমি যেটা বলবো যে ওনার মতো করে না বললে কিন্তু উনি খুব ভীষণ বিরক্ত হয়, এবং উনি খুব সুন্দর করে কিছু জিনিসের ডেফিনেশন পড়ায়, সেগুলো তোমাকে বলতে হবে, এর বাইরে বললে হবে না, উনি মাইন্ড করে। সুতরাং মেহেদি নিয়াজের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো তোমরা একটু ফলো করো, উনি যেভাবে বলে। বিশেষ করে কিছু ডেফিনেশন, ফ্র্যাকচার, ডিসলোকেশন, কলিস ফ্র্যাকচার, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, ওনার স্পেশাল কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো বলতে হবে। নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, এগুলোর সম্বন্ধে। আচ্ছা, আমরা জাস্ট একটু এর সঙ্গে প্রসঙ্গক্রমে বলে যাব। আমাদের আজকে যে তোমাদের যে এটা দিয়েছিলাম, কোশ্চেনগুলো দিয়েছিলাম, ওর আগে আরও কয়েকটা কোশ্চেন আছে, ওটা মিস হয়ে গেছে আগের পেজে। যাই হোক, পরে আমরা আলোচনা করব। ক্লাসিফাই বোন টিউমার, এটা তোমরা পড়ে এসছো, রবিনসে পড়ে এসছো বা প্যাথোলজিতে পড়ে এসছো, ঠিক ওই রকমই বিভিন্নভাবে ভাগ করে বলবা। বোন ফর্মিং, কার্টিলেজ ফর্মিং অ্যান্ড আদার যেসব টিস্যু আছে সেই অনুযায়ী বেনাইন, ম্যালিগন্যান্ট, এটা দিজ আর দ্য প্রাইমারি টিউমার। আর একটা আছে সেকেন্ডারি টিউমার, এটা যেন ভুল না হয়। কারণ বোন হচ্ছে এমন একটা জায়গা, অর্গান, যেখানে সেকেন্ডারি টিউমার প্রাইমারি টিউমার থেকে বেশি হয়। সুতরাং সেকেন্ডারি টিউমারের কথাটা ভুলে গেলে হবে না। বোন বডিতে কয়েকটা জায়গা আছে বা অর্গান আছে যেখানে প্রাইমারি টিউমার থেকে সেকেন্ডারি টিউমার বেশি হয়, তার মানে মেটাস্ট্যাটিক ক্যান্সার বেশি হয়। বডির এরকম কিছু অর্গান আছে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, খুব জিজ্ঞাসা করা হয় এটা, যেমন কয়েকটা অর্গানের নাম বলো যেখানে প্রাইমারি টিউমার থেকে সেকেন্ডারি টিউমারে বেশি হয়। তার মধ্যে একটা হচ্ছে বোন। আর কি কি আছে, উপর থেকে যদি আমরা নিচে আসি, ব্রেন, লাংস, লিভার, অ্যান্ড অবশ্যই লিম্ফ নোড। পারলে লিম্ফ নোডটা 1 নম্বরে বলাই ভালো। লিম্ফ নোড, ব্রেন, বোন, লাংস, লিভার, এই কয়টা অর্গানে প্রাইমারি টিউমার থেকে সেকেন্ডারি টিউমার বেশি হয়, এটা যেন খেয়াল থাকে। তাহলে বোনের হলো, আমি একটু জাস্ট বোন ফর্মিং টিউমারের মধ্যে বিনাইন আছে, ম্যালিগন্যান্ট আছে। বিনাইন যেমন অস্টিওমা, অস্টয়েড অস্টিওমা, এরকম ক্লাসিফিকেশন আছে। কন্ড্রোমা, হ্যাঁ, বোন বলে কার্টিলেজ ফর্মিং সেল থেকে কন্ড্রোমাস, ইয়ে হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসার্কোমা, ম্যালিগন্যান্ট হচ্ছে অস্টিওসার্কোমা, তারপরে কন্ড্রোসার্কোমা। তারপরে জায়ান্ট সেল থেকে আসে কিছু বিনাইন অস্টিওক্লাস্টোমা, ম্যালিগন্যান্ট অস্টিওক্লাস্টোমা। ওদিকে আছে মাল্টিপল মাইলোমা, ইউইং সার্কোমা, বোন ম্যারোর থেকে যেসব টিউমার আছে সেগুলো তোমরা একটু, আমি হিন্টস দিয়ে যাচ্ছি, তোমরা এইভাবে পড়ে নিবা। ক্লাসিফিকেশনটা এইভাবে, প্রাইমারির মধ্যে বোন ফর্মিং, কার্টিলেজ ফর্মিং, ম্যারোর থেকে আসবে। আদার যেসব টিস্যু আছে, ফাইব্রাস টিস্যু, হেমানজিওমা বা এগুলোর থেকে আসে, ব্লাড ভেসেল থেকে যেগুলি আসে সেগুলো তোমরা বলে যাবা এবার। প্লাস ম্যালিগন্যান্ট কাউন্টার পার্ট যেগুলি আছে, এবং সেকেন্ডারি বনি টিউমার, এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাচ্ছি না। এর সঙ্গে একটা টপিক আছে যেটা সবাই জিজ্ঞাসা করা হবে, এটা অর্থোপেডিক্সের সঙ্গে পুরোপুরি রিলেশন না। টেল দ্য কমন সাইটস অফ সেকেন্ডারি বনি টিউমার। কথাটা, কোশ্চেনটা বুঝতে হবে। বোনে যে সেকেন্ডারি টিউমার হয় বা মেটাস্ট্যাটিক টিউমার হয়, এটা বোনের কোন জায়গা হয়, এটা কিন্তু না জানা থাকলে বলতে পারবে না। বইতে ছবি দেওয়া আছে, সুন্দর করে ডায়াগ্রামেটিক ছবি দেওয়া আছে। সেকেন্ডারি টিউমার বোনে হয় এবং সেই বোনের কোন জায়গায়, এখানেও তাই। উপর থেকে যদি নিচের দিকে আমরা আসি তাহলে কিভাবে বলবো? স্কালে হয়। কোন কোন বোনে হয়? স্কালে হয়, রিবসে হয়, ভার্টিব্রাতে হয়, তারপর পেলভিসে হয়, লিম্বে হয়। লিম্বের কোন জায়গা হয়?
আপার এন্ড অফ দ্য হিউমেরাস অ্যান্ড ফিমার, এটা যেন খেয়াল থাকে। আপার এন্ডে বইতে একটা ডায়াগ্রামেটিক ছবির ভিতরে কালো কালো দাগ দাগ গোল গোল দাগ দেওয়া আছে। আমি পেডিয়াট্রিক সার্জারি পড়ানোর সময় ওর দেখিয়েছি এটা, টিউমার পড়ানোর সময়। যাই হোক, তাহলে সেকেন্ডারি বনি টিউমার বোনের কোথায় হয়? উপর থেকে নিচের দিকে যদি আমরা স্কাল, রিপসে হয়, ভার্টিব্রাতে হয়, আর বললাম পেলভিসে হয়। আর লং বোনের মধ্যে লিম্বের বোন, ফিমার এবং হিউমেরাস এবং ফিমারের আপার এন্ডে, হিউমেরাস এবং ফিমারের আপার এন্ডে। এবং নি জয়েন্টের নিচে কখনো মেটাস্ট্যাটিক টিউমার নাকি হয় না, এটা আমি রিসেন্টলি শিখছি এক টিচারের কাছ থেকে। নি জয়েন্টের নিচের বোনে নাকি কখনোই মেটাস্ট্যাটিক টিউমার হয় না। যাই হোক, তাহলে এই উত্তরটা তোমাকে জানতে হবে। বোনের এই সেকেন্ডারি টিউমারের কোশ্চেন বিভিন্নভাবে আসবে। এরপর আরেকটা কোশ্চেন হচ্ছে, হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট, হোয়াট ডু মিন বাই হিমোরেজ, মানে ডেফিনেশন অফ হিমোরেজ। এটা সব জায়গায় জিজ্ঞাসা করা হবে, টেবিল এ টেবিল বি সব জায়গায় জিজ্ঞাসা করা হবে, বোর্ড এ বোর্ড বি যেভাবেই বলো না কেন। হিমোরেজ, হিমোরেজের ডেফিনেশন খুব সিম্পল ডেফিনেশন, এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড, এক কথায়, অথবা এসকেপ অফ ব্লাড ফ্রম ব্লাড ভেসেল, যেভাবে তুমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো। এক কথা, এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড, ভেসেলের বাইরে যদি ব্লাড চলে আসে সেটা হিমোরেজ, অথবা এসকেপ অফ ব্লাড ফ্রম ব্লাড ভেসেল ইজ দ্য হিমোরেজ। এর সঙ্গে আসবে হিমোস্ট্যাসিসের ডেফিনেশন। হিমোস্ট্যাসিসের ডেফিনেশন কি? প্রিভেনশন অফ ব্লাড লস অথবা অ্যারেস্ট অফ ব্লিডিং, যেভাবে তুমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো। প্রিভেনশন অফ ব্লাড লস অর অ্যারেস্ট অফ ব্লিডিং, যেটা তোমার মন বা কাছে ভালো লাগে, মনে রাখতে সুবিধা হয়। এই শব্দগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো বাদ দিয়ে ডেফিনেশন হয় না, উল্টো ঘুরায় ফেরায় ডেফিনেশন হবে না, এ বলতে হবে। হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস? হোমিওস্ট্যাসিস হচ্ছে, এটা তোমরা জানো, মেনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য বডি, সেটা যে কোনো টিস্যুতে হতে পারে, সেলে হতে পারে। মেনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট, মেনটেনেন্স অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ হোমিওস্ট্যাসিস, একসঙ্গে। এই কোশ্চেন আবার দুটো একসঙ্গে দিয়েও কোশ্চেন আছে, পরে টেবিল এতে যে দেখতে পারবা, হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস, হোয়াট ইজ হেমোস্ট্যাসিস, কোশ্চেন আছে। আচ্ছা, হিমোরেজের সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, হাউ ডু ইউ অ্যাসেস ব্লাড লস ইন এ সিভিয়ারলি ইনজিওর্ড পেশেন্ট? ভেরি গুড, এটা খুব কমন কোশ্চেন। এটা শুধু অ্যাসেসমেন্ট না, ম্যানেজমেন্টও জিজ্ঞাসা করা হবে সিভিয়ারলি ইনজিওর্ড পেশেন্ট, কারণ দিস ইজ দ্য রিয়েল ইমার্জেন্সি। এটা সম্বন্ধে আমি আরও অনেক কথা বলবো, পরে আসবে ট্রমাটোলজিতে। এখানে আমরা যেটা শেষ করবো এই কোশ্চেনটার উত্তর, অ্যাসেসমেন্ট অফ হিমোরেজ। হিমোরেজ আমরা কিভাবে অ্যাসেস করতে পারি? একটা হচ্ছে ব্লিডিং, যদি তার এক্সটার্নালি ব্লিডিং হয় সেটা দেখে, অথবা সেটা যদি কোনো কিছু দিয়ে প্রিভেন্ট করার চেষ্টা করা হয়, যে কাভারিং আছে, সেটা দেখে আমরা বুঝতে পারি, এক্সটার্নাল ব্লিডিং দেখে বুঝতে পারি। একটা মানে সেটা হলো অ্যাসেস করতে পারি, বুঝে অ্যাসেস করতে পারি তার এরকম ব্লিডিং হচ্ছে, কি হতে পারে। এটা হলো এক্সটার্নাল হিমোরেজ। যদি কোথাও কালেক্টেড হয়ে থাকে বা অনগোয়িং ব্লিডিং থাকে, সেটা আমরা যদি অবজার্ভ করি সেটা বুঝতে পারবো। 2 নম্বর হচ্ছে আমরা ইন্টারনাল ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং আমাদের যদি হয়, এক্সটার্নাল ব্লিডিং না থাকে অথবা দুটো একসঙ্গে থাকে, আমাদের তখন পেশেন্ট অ্যাসেস করতে হয়। কি কি অ্যাসেস করি আমরা? পেশেন্টের কনসাসনেস, পেশেন্টের ওয়েলবিং, পেশেন্টের কনসাসনেস, পালস, টেম্পারেচার, ব্লাড প্রেশার, ক্যাপিলারি রিফিলিং, এগুলো দেখে আমরা পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ক্যাপিলারি রিফিলিং, এনিমিয়া কিন্তু অ্যাকিউট ব্লাড লসে এনিমিয়া সবসময় যে নট ইজ এ গুড সাইন। কারণ অ্যাকিউট ব্লাড লসে হচ্ছে ফুল কনস্টিটিউয়েন্টস অফ ব্লাড লস হয়, ব্লাডের সবগুলো কম্পোজিশন সমানভাবে লস হয়। সেই জন্যে নির্দিষ্ট পরিমাণ ব্লাড শরীর থেকে শেষ না হয়ে যাওয়া পর্যন্ত এনিমিয়ার লক্ষণ দেখা যাবে না।
কারণ ব্লাডের কনসেন্ট্রেশন ঠিক থাকবে, কোয়ান্টিটি কমে যাবে অ্যাকুট ব্লাড লসে। আর ক্রনিক ব্লাড লসে হচ্ছে কোয়ান্টিটি ঠিক থাকে, কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। ব্লাডের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে যায় কিন্তু ভলিউম ঠিক থাকে। এই জন্যে ক্রনিক ব্লাড লস, এনিমিয়াটা ইজ এ ভেরি গুড সাইন, কিন্তু অ্যাকুট ব্লাড লসে এনিমিয়া ইজ নট এ গুড সাইন, নট ক্লিনিক্যালি, শুধু নট অনলি ক্লিনিক্যালি বাট অলসো ইনভেস্টিগেশন বা ল্যাবরেটরি এক্সামিনেশন। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যদি তুমি হিমোগ্লোবিন করো ইজ নট এ গুড ইন্ডিকেটর অফ ব্লাড লস। হিমোগ্লোবিন দেখা যাবে প্রায় হিমোগ্লোবিন ঠিক আছে, কিন্তু 24 ঘন্টা পরে বা একটা নির্দিষ্ট সময় পরে এটা হিমোগ্লোবিন কোয়ালিটি তখন ফল করে যাবে, কোয়ান্টিটি তখন ফল করে যাবে, কোয়ালিটি না কোয়ান্টিটি তখন ফল করে যাবে। তাহলে আমরা অ্যাসেস করতে পারি পেশেন্টকে এক্সামিনেশন করে, ইনক্লুডিং ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট আমাদের দেখতে হবে, নির্দিষ্ট ভলিউমের কমে গেলে আমাদের ইউরিন আউটপুট লস হবে। এইগুলি আর আছে কিছু কিছু আমাদের যে বিশেষ কতকগুলি জায়গা আছে যেখানে যদি ইনজুরি থাকে তাহলে আমরা ধরে নেই যে কি পরিমাণ ব্লিডিং হতে পারে, বিশেষ করে বোনের ক্ষেত্রে। এখানে অর্থোপেডিক্সে ঘুরে ফিরে ট্রমাটোলজির কথাই আসবে। টিবিয়াতে ফ্র্যাকচার হলে কতটুকুন ব্লাড লস হয়, হিডেন ব্লাড লস থাকে, ফিমারে কতটুকুন থাকে, পেলভিসে কতটুকুন থাকে। ভেরি গুড। টিবিয়াতে যদি ফ্র্যাকচার হয় তাহলে আমরা ধরে নেই কোনো ব্লাড লসের এভিডেন্স না থাকলেও তার 500 ml থেকে 1 লিটার, মানে হাফ লিটার থেকে 1 লিটার ব্লাড লস হয়েছে, ভিতরে লস আছে টিবিয়াতে যদি ফ্র্যাকচার হয়। মনে রাখার সুবিধা, হাফ থেকে 1 লিটার। ফিমারে যদি হয় 1 থেকে 2 লিটার ব্লাড লস আছে, তাহলে আমাদের 1 থেকে 2 লিটার ব্লাড লস হলে আমাদের ব্লাড রিপ্লেস করতে হবে। আর পেলভিস ফ্র্যাকচার হলে পারে 2 থেকে 3 লিটার, তাহলে হাফ থেকে 1 লিটার, 1 থেকে 2 লিটার, 2 থেকে 3 লিটার। পেলভিস ফ্র্যাকচারে তখন জিজ্ঞাসা করা হবে যে 2 থেকে 3 লিটারের বেশি ব্লাড কেন পেলভিস ফ্র্যাকচারে লস হয় না? আরো তো বেশি লস হতে পারে, পেলভিসের সঙ্গে তো অ্যাবডোমিনাল ক্যাভিটির একটা সম্পর্ক আছে, হতে পারে। হ্যাঁ হতে পারে। ইউজুয়াল রুল হচ্ছে পেলভিসের যে ক্যাপাসিটি, এখানে 2 থেকে 3 লিটার ব্লাড লস হওয়ার পর প্রেশার ইফেক্টের জন্যে পেলভিসের যে ভেসেল থেকে ব্লাড লস হচ্ছিল সেই ভেসেল থেকে ব্লিডিং বন্ধ হয়ে যাবে প্রেশার ইফেক্টের জন্য। তখন ব্লাড ওখানে ব্লিডিং হবে, সেই ব্লাড ক্লটেড হবে এবং সেই ক্লটটা কম্প্রেস করবে ব্লিডিং সাইটকে। ইউজুয়ালি 2 থেকে 3 লিটারের বেশি ব্লিডিং লস হয় না। তাহলে দিস আর দ্য অ্যাসেসমেন্ট অফ ব্লাড লস। এইভাবে আমাদের কতটুকুন ব্লাড লস হলে কিভাবে আমাদের রিপ্লেস করতে হবে, এটা আমরা হিমোরেজ যখন আলোচনা করব তখন আমরা আরো ডিটেলসে যাব। তাহলে আমি বোঝাতে চেষ্টা করলাম যে অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করি। আমরা ব্লিডিং সাইট দেখি, কনসিল্ড ব্লিডিং আমরা সন্দেহ করি, আর পেশেন্টকে এক্সামিনেশন করে আমরা কিছু ইনফরমেশন পাই। এগুলো আমরা একসঙ্গে ইন্টারপ্রিট করে আমরা ডিসিশন নেই তার কি পরিমাণ ব্লাড লস আছে। এরপর হচ্ছে হাউ ফ্র্যাকচার ক্যান বি ক্লাসিফাইড। এটাও খুব ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন, এটা বনি টিউমার এবং ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন। এই কোশ্চেনগুলো কিন্তু প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে না যাওয়াই ভালো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ভালোর জন্য করা হয়, ধরে নেওয়া হয় এটা তোমরা বলতে পারবা, এটা তোমাদের প্রস্তুতি আছে। ভেরি ভেরি বেসিক কোশ্চেন। ফ্র্যাকচার নানাভাবে ক্লাসিফাই করা যায়, তোমরা জানো। ইউজুয়ালি ফ্র্যাকচার লাইন দিয়ে যে ক্লাসিফাইটা আমরা করি সেটা হচ্ছে, তোমরা জাস্ট আমি একটু বলে যাচ্ছি, ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার, স্পাইরাল ফ্র্যাকচার, তারপর আরেকটা হচ্ছে কমিউনিউটেড ফ্র্যাকচার, আর বাচ্চাদের যেটা হয় তাকে কি বলে, গ্রিন স্টিক ফ্র্যাকচার। এই কয়টা ফ্র্যাকচারের নাম। দিস অল আর ট্রমেটিক ফ্র্যাকচার। আরো আছে স্ট্রেস ফ্র্যাকচার, কম্প্রেশন ফ্র্যাকচার। আগে যেগুলি আমি বললাম অল আর ট্রমেটিক ফ্র্যাকচার। ট্রমেটিক ফ্র্যাকচার হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। ট্রমেটিক ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এটা যেন খেয়াল। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার খুব একটা ইম্পর্ট্যান্ট গ্রুপ।
ট্রমেটিক ফ্র্যাকচার সাধারণত ইয়াঙ্গার এজ গ্রুপে হয়, আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এল্ডারলি এজ গ্রুপে বেশি হয়। প্যাথোলজি এল্ডারলি এজ গ্রুপে ট্রমেটিক ফ্র্যাকচার হতে পারে, বাট ইউজুয়ালি দিজ আর দ্য ইনসিডেন্স, এমনভাবেই হবে। তাহলে এটা হলো ফ্র্যাকচার লাইন যদি ট্রান্সভার্স থাকে, অবলিক থাকে, চারিদিকে স্পাইরালি অবলিক থাকে। তারপর কমিউনিটেড ফ্র্যাকচারটা একটু বলে যাই। কমিউনিটেড ফ্র্যাকচার মানে হচ্ছে, এটা যেমন ভুল ধারণা আছে, কম্পাউন্ড ফ্র্যাকচার আর কমিউনিটেড ফ্র্যাকচার নিয়ে তোমরা ফ্রিকুয়েন্টলি গোলমাল করো, দুটো ডিফারেন্ট জিনিস। কমিউনিটেড ফ্র্যাকচার মোর দ্যান 2 ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট যদি থাকে, মোর দ্যান 2 ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট যদি থাকে তাকে আমরা বলি কমিউনিটেড ফ্র্যাকচার। আর কম্পাউন্ড ফ্র্যাকচারের আরেকটা নাম হচ্ছে ওপেন ফ্র্যাকচার। এই ওপেন ফ্র্যাকচার সম্বন্ধে অনেক গাইডে ভুল ধারণা দেওয়া আছে, তোমাদের ভুল ধারণা আছে। অনেকে মনে করো হাড়ে বাতাস লাগা, এটা ঠিক না। হাড়ে বাতাস লাগা জরুরি না। কোনো ফ্র্যাকচারের আশেপাশে যদি স্কিন ইনজুরি থাকে, দেন ইট ইজ কম্পাউন্ড ফ্র্যাকচার। হাড়ে বাতাস লাগুক বা না লাগুক, ফ্র্যাকচার সাইটের অ্যারাউন্ড দ্য ফ্র্যাকচার সাইট যদি স্কিনের ডিসরাপশন থাকে বা স্কিন টু ইনজুরি টু দ্য স্কিন আর সফট টিস্যু থাকে, স্কিনের ডিসরাপশন থাকতে হবে, কন্টিনিউটি লস হতে হবে, দেন ইট ইজ কম্পাউন্ড ফ্র্যাকচার। হাড়ে বাতাস লাগার দরকার নেই। কোনো কেউ পরে হাড়ে বাতাস লাগা, এটা অ্যাকসেপ্টেবল না। স্কিন ইনজুরি থাকলেই স্কিনের ডিসরাপশন থাকতে পারে, ব্রেক অফ কন্টিনিউটি থাকতে হবে, হলে পারেই সেটা কম্পাউন্ড ফ্র্যাকচার। কারণ স্কিনের যখন ইন্টিগ্রিটি লস হয়ে যাবে তখন তো আমাদের ফার্স্ট লাইন অফ ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে, দেন সফট টিস্যু অ্যান্ড বোন উইল এক্সপোজ টু দ্য ইনফেকশন, এটা যেন খেয়াল থাকে। আর সিম্পল ফ্র্যাকচার হচ্ছে জাস্ট সফট টিস্যুতে কোনো ইঞ্জুরি হবে না, বা ডিসকন্টিনিউটি, সফট টিস্যুতে ইঞ্জুরি মানে ডিসকন্টিনিউটি অফ দ্য স্কিন হবে না, অনলি ফ্র্যাকচার টু দ্য বোন হবে। আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই কথাগুলো তোমরা মনে রাখো, ক্লাসিফিকেশনগুলো। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ডেফিনেশন কি? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার? প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার টু দ্য ডিজিজড বোন, এক কথায় উত্তর। ফ্র্যাকচার টু দ্য ডিজিজড বোন, রোগাক্রান্ত বোনের যদি ফ্র্যাকচার হয়, দেন ইট ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। মেকানিজম অফ ট্রমার মধ্যে বলা হয়, ট্রমেটিক ফ্র্যাকচারে হচ্ছে বোনের স্ট্রেংথের থেকে ট্রমার স্ট্রেংথ বেশি হয়, আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছে ট্রমার স্ট্রেংথের থেকে ট্রমা, নর্মাল বোন যে ট্রমা করতে পারে, কি বলে, প্রোটেক্ট করতে পারে, তার থেকে কম ট্রমায় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে, বোনটা ফ্র্যাকচার্ড হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে ফ্র্যাকচার টু দ্য ডিজিজড বোন ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই ডেফিনেশনটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কি কি কন্ডিশনে হয় এটাও জিজ্ঞাসা করা হবে। অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস, কোনটা কাদের হয়, মানে কোশ্চেন তুমি বলার সাথে সাথে তৈরি হবে। অস্টিওম্যালেশিয়া হচ্ছে বাচ্চাদের হবে, আর অস্টিওপোরোসিস হচ্ছে এল্ডারলিদের হবে। অস্টিওম্যালেশিয়া কি, অস্টিওপোরোসিস কি? অস্টিওম্যালেশিয়া হচ্ছে ফেলিওর অফ ক্যালসিফিকেশন অফ দ্য বোন বা বনি টিস্যু, ফেলিওর অফ ক্যালসিফিকেশন। আর অস্টিওপোরোসিস হচ্ছে ডিমিনারালাইজেশন অফ দ্য বোন। আর অস্টিওম্যালেশিয়া হচ্ছে ফেলিওর অফ মিনারালাইজেশন বা ক্যালসিফিকেশন অফ দ্য বোন। আর অস্টিওপোরোসিস হচ্ছে ডিমিনারালাইজেশন অফ দ্য বোন, বোনটা ক্ষয় হয়ে যাবে, বোনের মিনারেলগুলো বা ক্যালসিয়ামগুলো বোন থেকে সরে যাবে। অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস। আর এই যে বললাম সেকেন্ডারি বনি মেটাস্টাসিস, আর একটা কজ আছে, সেটা না বললে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার টোটালি বলা হবে না। একটা না, আরো অনেক কথা। অস্টিওমাইলাইটিস, অল অস্টিওমাইলাইটিস, সেটা তোমরা বলবে। আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম, এটা যেন ভুল না হয়।
এটা একটা টিপিক্যাল পিকচার হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে কি কি বললাম? অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস, অস্টিওমাইলাইটিস, বনি টিউমার, সেটা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, অল বনি টিউমার। যেহেতু সেকেন্ডারি টিউমার বেশি হয় সুতরাং সেকেন্ডারি টিউমার ইম্পর্ট্যান্ট বেশি। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। এইসব ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বেশি হবে। আরও আছে অনেক কিছু, যেমন পোস্টম্যানোপোজাল প্রলং ইমোবিলাইজেশন, হ্যাঁ, এগুলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে। এল্ডারলি এজ গ্রুপ, ওটা অলরেডি আমরা বলে গেছি, অস্টিওপোরোসিস বলেই গেছি, এল্ডারলি এজ গ্রুপে তাই হয়। তাহলে এইসব কথাবার্তা এখানে আসবে। ফ্র্যাকচার ক্যান বি ক্লাসিফাইড, আমি বলে গেলাম। হাউ ইউ ম্যানেজ, এই যে প্রবলেম থাকবে কিছু কিছু মাঝে মাঝে, হাউ ইউ ম্যানেজ a 8 years old boy admitted to orthopedic ward with supracondylar fracture of the humerus following fall from height। অনেক কথা বলা হয়েছে এখানে। তাহলে কোন গ্রুপে হয়? এটা স্কুল গোয়িং এজ গ্রুপটা বেশি হয়, কারণ এরা এই বয়সে খেলাধুলা বেশি করে, স্কুলে যে আনলিমিটেড খেলাধুলা করে, বিভিন্ন আনঅ্যাকাস্টুম অ্যাক্টিভিটির জন্যেই ফ্র্যাকচারটা বেশি হয়। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, হোয়াট ইজ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার? সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ইন দ্য লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাস। কোথায় হয়? দিস ইজ কেন হয় এখানে? দিস ইজ দ্য উইকেস্ট পয়েন্ট অফ হিউমেরাস। supracondylarism, lower end of the humerus through the weakest point of the humerus। এখানে this is the weakest point of humerus। কি জন্য হয় এটা? fall on the outstretched elbow, পড়ে যাওয়ার পর এলবো দিয়ে ঠেকাতে যায়, পড়ে যাচ্ছে সেটা এলবো দিয়ে ঠেকাতে যায়, তখন হবে fall on outstretched elbow। কাদের হয়? আগেই বলেছি, চাইল্ডহুডে বেশি হয় এটা। এটা সম্বন্ধে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে যেটা ইম্পর্ট্যান্ট জানতে হবে সেটা হচ্ছে হোয়াট আর দ্য কমপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, কিভাবে করা হয়, প্রিন্সিপিল জাস্ট। কমপ্লিকেশন কেন? ভেরি ইম্পর্ট্যান্ট সাইট এটা, কারণ এর আশেপাশে অনেকগুলো নার্ভ ভেসেল থাকে। ফোর আর্মের সমস্ত ফোর আর্মের যে ভেসেল নার্ভগুলো সেটা এই ইনজুরির আশেপাশেই থাকে। কি কি? মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, ব্রাকিয়াল ভেসেল, এই সবগুলো ইনজুরি হতে পারে। এই সবগুলি ইনজুরি হওয়ার ঝুঁকি থাকবে এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এবং এটার ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে এর টাইপ আছে, ফ্র্যাকচারের টাইপ আছে। কখনো কখনো জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দ্য টাইপ অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হচ্ছে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে ফ্র্যাকচার থাকবে কিন্তু ডিসপ্লেসমেন্ট থাকবে না, ফ্র্যাকচার থাকবে কিন্তু ডিস্টাল ফ্র্যাগমেন্টটা ডিসপ্লেস থাকবে না, এটা হলো টাইপ 1। টাইপ 2, ফ্র্যাকচার থাকবে, ডিস্টাল ফ্র্যাগমেন্ট ডিসপ্লেসড হবে, বাট কিছু কর্টেক্সের কন্টিনিউটি, প্রক্সিমালের অ্যান্টেরিয়র কর্টেক্সের সঙ্গে পোস্টেরিয়রের কর্টেক্সের একটা কন্ট্যাক্ট থাকবে, ভুল বলছি, কন্ট্যাক্ট থাকবে, ডিসপ্লেসমেন্ট থাকবে, কিন্তু দুটোর মাঝে একটা কর্টেক্সে কন্ট্যাক্ট থাকবে। দিস ইজ দ্য টাইপ 2 সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। আর টাইপ 3 হলো ফ্র্যাকচার হবে এবং কোনো কন্ট্যাক্ট থাকবে না, ডিসপ্লেসড হবে, কোনো কন্ট্যাক্ট থাকবে না, দুটো ফ্র্যাগমেন্টের মধ্যে একটার সাথে একটায় কোনো কন্ট্যাক্ট থাকবে না। কারণ যেহেতু একটার সাথে একটা কন্ট্যাক্ট থাকবে না, এটা যদি আমরা রিডাকশন করতে চাই আমাদের ওপেন রিডাকশন করা লাগবে, এক কথায় বলে যাই। তাহলে টাইপ 3টা অলওয়েজ ওপেন রিডাকশন লাগবে, কিন্তু টাইপ 1 টাইপ 2 ক্লোজ রিডাকশন করা যাবে। কিভাবে করি? এই জায়গায় জিজ্ঞাসা, কিভাবে ক্লোজ রিডাকশন করতে হবে? ক্লোজ রিডাকশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এটা যেন মনে থাকে।
এই কথাটা যে অন্য ফ্র্যাকচার যেমন তেমন করে রিডাকশন করা যাবে, কিন্তু এটা কোনোভাবেই আন্ডার অ্যানেস্থেসিয়া ছাড়া রিডাকশন করা যাবে না, ভেরি মাচ পেনফুল। তাহলে টাইপটা তোমরা একটু দেখে নিও, আমি বলার চেষ্টা করেছি। একটায় ফ্র্যাকচার থাকবে, ডিসপ্লেসমেন্ট থাকবে না, আর একটায় ফ্র্যাকচার থাকবে, ডিসপ্লেসমেন্টও থাকবে, বাট সাম কর্টেক্স কন্ট্যাক্ট থাকবে। আর টাইপ 3-তে কোনো কন্ট্যাক্ট থাকবে না, ফ্র্যাকচার অ্যান্ড ডিসপ্লেসড হবে, কমপ্লিটলি ডিসপ্লেসড। আর ডিসপ্লেড যেগুলো থাকবে টাইপ 3, এটা ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন লাগবে, কে ওয়ার অ্যাপ্রক্সিমেশন বলে, এত তোমাদের জানার দরকার নেই। তাহলে এই রিডাকশনের সময় আমাদের কি অ্যাসেস করতে হয়, বা রিডাকশনের আগে আমাদের দেখতে হবে, ইট ইজ ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি। ফ্র্যাকচার তোমার রোগীর কাছে আসতে পারেই তোমাকে আগে দেখতে হবে, এর পালস এক্সামিন করতে হবে। পালস এক্সামিন সব থেকে সহজ হচ্ছে পালস। কোন পালস? রেডিয়াল পালস। যদি পালস তুমি পাও তাহলে তার ভাস্কুলার ইনজুরি হয় নাই। ভাস্কুলার ইনজুরি ইজ ইমার্জেন্সি, নার্ভ ইনজুরি ইজ নট ইমার্জেন্সি, ভাস্কুলার ইনজুরি ইজ ইমার্জেন্সি। তাহলে তোমাকে জরুরি ব্যবস্থা নিতে হবে কম্প্রেশনকে রিমুভ করার জন্য। রেডিয়াল পালস ঠিক রিডাকশনের সময়ও তাই। রিডাকশনের সময় আমাদের রিডিউস করবো, আমরা ক্লোজ রিডাকশন করব। আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলে যাচ্ছি, বললাম না অর্থোপেডিক্সে তোমাদের আলো ভালো করে পড়াবে, কিন্তু আমি বা পড়িয়েছে অলরেডি হয়তো, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো টোকা দেওয়া হয়, যাচাই করা হয়, সেগুলি এইগুলি। তখন তোমাকে রিডাকশনের সময় আমরা কি করি, নিয়মিতভাবে এটা ফ্লেকশন করি, লেস দ্যান 90 ডিগ্রিতে আমরা এনে রাখি। আর্মের সঙ্গে ফোরআর্মের অ্যাঙ্গেলটা হবে লেস দ্যান 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা রিডাকশন করি, তারপরে অবশ্য আমরা 90 ডিগ্রিতে এনে আবার 90 ডিগ্রির বেশি রাখি, কিন্তু প্রথমে রিডাকশন করা 90 ডিগ্রি করে দেখা হয় পালস আছে কিনা। পালস যদি তুমি না পাও তাহলে তোমাকে এই ফ্লেকশন আস্তে 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 ফ্লেকশনের এই অ্যাঙ্গেলটাকে বাড়াতে হবে, লেস ফ্লেকশন করতে হবে। যখনই তুমি পালস পাবে সেই অবস্থায় রেখে দিতে হবে। পালস না পেলে তোমার রিডাকশন করে কোনো লাভ হবে না। প্রথমে রিডাকশন করে পালস দেখতে হবে, এরপরে তুমি যখন কাস্ট দিবা, প্লাস্টার অফ প্যারিসের কাস্ট দিবা, কাস্ট দেওয়ার পর আবার তোমাকে পালস দেখতে হবে। সুতরাং এই পালসটা অবজার্ভ করা খুব এসেন্সিয়াল, পালসটা অবজার্ভ করা খুব এসেন্সিয়াল রিডাকশনের ক্ষেত্রে। আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি খুব বেশি ডিটেলস জানিও না, হ্যাঁ, কিন্তু যেটুকুন তোমাদের পরীক্ষার জন্য দরকার সেটুকুন আমি বলছি। এইটুকুন মনে রাখতে পারলে পরীক্ষায় অন্তত ঝামেলা হবে না। আচ্ছা, ক্লাসিফাই ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার। হ্যাঁ, ভেরি গুড, এটা আর একটা কোশ্চেন। ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার অ্যান্ড ডিসলোকেশন অফ দ্য হিপ জয়েন্ট। এটা ক্লিনিক্যালি তোমাকে আলাদা করতে হবে, কিভাবে আলাদা করবা এবং এটার সম্বন্ধে একটু জানতে হবে, বিশেষ করে থিওরিটিক্যাল নলেজ একটু জানতে হবে, চিকিৎসা জানা অত জরুরি না। ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার, নেক অফ দ্য ফিমার কাকে বলে? নেক অফ দ্য ফিমার হচ্ছে আপার এন্ড অফ দ্য ফিমার বিটুইন দ্য কন্ডাইল, হ্যাঁ, অ্যান্ড হেড অফ দ্য ফিমার। হেড হচ্ছে বল অ্যান্ড সকেট এরিয়া, যেটা এর বাইরের জায়গাটুকুন হচ্ছে নেক। নেকে টাইপ অফ নেক ফ্র্যাকচার, এটাও 3 রকমের হয়, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়, টাইপটা জিজ্ঞাসা করা হয়। একটা হচ্ছে সাব ক্যাপিটাল, তোমরা জানো। একটা ট্রান্সসার্ভাইকাল, মানে সাব ক্যাপিটাল মানে হচ্ছে নেক আর হেডের জাংশনে যদি হয় সাব ক্যাপিটাল। এই ফ্র্যাকচারটা আসলে হয় ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচার হয়, কারণ এই অংশটা ক্যাপসুলের ভিতরে থাকে। তাহলে হেড এবং নেকের জাংশনে এটাকে বলে সাব ক্যাপিটাল ফ্র্যাকচার। এরপর আছে ট্রান্সসার্ভাইকাল, মানে নেকের মাঝ বরাবর যদি ফ্র্যাকচার হয়, ট্রান্সসার্ভাইকাল। আর একটা হচ্ছে নেকের বেসের সঙ্গে কন্ডাইল যে জাংশন থাকে, এখানে বেসি সার্ভাইকাল ফ্র্যাকচার। 3টা, সাব ক্যাপিটাল, ট্রান্সসার্ভাইকাল, বেসি সার্ভাইকাল। আমি যদি ভুল না করে থাকি, যদি কোনো ভুল হয় তোমরা সেটা কারেক্ট করে নিও, যে কোনো বই খুললে পাবে এটা। 3টা টাইপ। আর
ডিসলোকেশনের টাইপ কি? ডিসলোকেশন হচ্ছে অ্যান্টেরিয়র ডিসলোকেশন, পোস্টেরিয়র ডিসলোকেশন। কোনটা কমন তোমাকে জিজ্ঞাসা করা হবে। অ্যান্টেরিয়র ডিসলোকেশন, পোস্টেরিয়র ডিসলোকেশন, কোনটা কমন? পোস্টেরিয়র ডিসলোকেশন বেশি কমন। কেন পোস্টেরিয়র ডিসলোকেশন কমন? কারণ ডিউ টু দ্য রেঞ্জ অফ মোবিলিটি অফ দ্য জয়েন্ট। এক নম্বর, রেঞ্জ অফ মোবিলিটি। কারণ আমাদের পায়ের যত মুভমেন্টগুলো আমরা করি, এটা সামনের দিক দিয়েই আমরা এই রেঞ্জ অফ মোবিলিটি। পিছনের দিকে আমাদের মুভমেন্টের লিমিটেশন কম, লিমিটেড একটা। আর একটা হচ্ছে ক্যাপসুলের অ্যারেঞ্জমেন্ট, পোস্টেরিয়রলি একটু ল্যাক্স ক্যাপসুল। ডিসলোকেশনটা হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন। শোল্ডারের সঙ্গে পার্থক্য কি? শোল্ডারে হচ্ছে অ্যান্টেরিয়র ডিসলোকেশন কমন, শোল্ডারে অ্যান্টেরিয়র ডিসলোকেশন কমন, আর হিপে হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন কমন। এই দুটোকে তুমি কিভাবে আলাদা করবা, এর পরের অংশটুকু কোশ্চেনে আলাদা কিভাবে, খুবই ক্লিনিক্যালি আলাদা করতে হবে। ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার কাদের হয়? ডিসলোকেশন অফ দ্য হিপ কাদের হয়? ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার হয় এল্ডারলি পিউপিলের বেশি। ডিসলোকেশন অফ দ্য ফিমার হয় হচ্ছে মোর অ্যাক্টিভ পিউপিলে বেশি হয়, অ্যাক্টিভ লোকজনের বেশি হয়, যাদের পায়ের মুভমেন্টগুলো অ্যাক্টিভ, জোরে কাজ করতে যাই আমরা, ভিগোরাসলি করতে যাই, তাদের বেশি হয়। ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার ইজ পেনলেস, ইউজুয়ালি পেনলেস, পেন থাকে না। অ্যাভাস্কুলার নেক্রোসিস মোর অর লেস তেমন, যদি পেশেন্ট মুভ না করে তাহলে কোনো পেন থাকে না। কিন্তু ডিসলোকেশন অফ দ্য হিপ ইজ ভেরি মাচ পেনফুল, ভেরি মাচ পেনফুল। সে নিজেও নড়তে পারবে না, তুমি এক্সামিন করার চেষ্টাও করতে পারবে না, এত পেনফুল। এবার পায়ের লেন্থ, ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমারে পায়ের লেন্থ বেড়ে যাবে। কেন? ফ্র্যাকচার হওয়ার জন্য অ্যারেঞ্জমেন্টটা পাটা ঝুলে থাকবে। সুতরাং যদি তোমরা হিপের একটা পয়েন্ট অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে সোলের একটা পয়েন্টের সঙ্গে বা মিডিয়াল ম্যালিওলাস বা ল্যাটারাল ম্যালিওলাসের লেন্থেরটা মাপো, দেখবা যে ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমারে লেন্থটা বেড়ে গেছে, কিন্তু ডিসলোকেশনে এই লেন্থ কমে যাবে। ডিসলোকেশন অফ দ্য হিপে লিম্বের লেন্থ কমে যাবে। এবার অ্যাটিটিউড, ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমারে পাটা থাকবে অ্যাবডাক্টেড থাকবে, অ্যাবডাক্টেড থাকবে, বাইরের দিকে কাইথে পড়ে থাকবে। হ্যাঁ, ফুট অ্যাবডাক্টেড, ইভার্সান অবস্থায় থাকবে, ফুট ইভার্টেড থাকবে। ইভার্টেড তো বলে না, অ্যাবডাক্টেড, বাইরের দিকে কাইথে পড়ে থাকবে। আর ডিসলোকেশন হচ্ছে অ্যাডাক্টেড থাকবে, লোয়ার লিম্বটা অ্যাডাক্টেড পজিশনে থাকবে, ওটা অ্যাবডাক্টেড পজিশনে থাকবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন ফ্র্যাকচার নেক অফ দ্য ফিমার অ্যান্ড পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য হিপ। এরপর পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড টু অর্থোপেডিক ওয়ার্ড উইথ শক অ্যান্ড ইঞ্জুরি। খুব মানে কমন কোশ্চেন, যেটা তোমাকে জিজ্ঞাসা করা হবে অন অফ দ্য, মানে একটা কোশ্চেনে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, সেটা হলো এটা, হাউ ডু ইউ অ্যাসেস দ্য পেশেন্ট। এই একই কথা। A patient admitted to orthopedic ward with shock and injury to the pelvis and lower limb following RTA. কমন পিকচার। এরকম রোগী ডিউটিকালীন দু একটা আসবে না, এমন ঘটনা মেডিকেল কলেজে হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমাকে শুরু করতে হবে ATLS দিয়ে। সিভিয়ার ইনজুরি বা যে কোনো ট্রমের পেশেন্ট, সিভিয়ার ট্রমার পেশেন্টকে চিকিৎসা শুরু হবে ATLS প্রোটোকলে। এখানে অনেকগুলি ব্যাপার আছে, অনেক কথাই কোশ্চেনটার মধ্যে আছে। একটা হচ্ছে ATLS মানে ইমিডিয়েট পেশেন্টের রিসাসিটেশন। 2 নাম্বার হচ্ছে প্রবলেম আছে এখানে, পেশেন্ট ইজ ইন শক। 3 নাম্বার হচ্ছে ইনজুরি টু দ্য পেলভিস অ্যান্ড লোয়ার লিম্ব। অনেকগুলো প্রবলেম একটা কোশ্চেনের মধ্যে আছে। তাহলে তুমি ATLS প্রোটোকল তোমাকে বলতে হবে। ATLS কি? ABCDE। এখন আবার নতুন বইতে যেটা দেখলাম, সব কিছুর আগে একটা স্মল লেটার সি যোগ করা হয়েছে, এবং ATLS প্রোটোকলটা টোটালি কমপ্লিটলি নতুন করে লেখা হয়েছে। আমি কিছুটা পড়লাম নতুন বইতে, নতুন করে লেখা হয়েছে, আগের মতো নেই।
এই এটিএলএস প্রোটোকলটা সম্বন্ধে সবাই একটু পড়ে নিও, একবার না পড়ে সার্জারির প্রিপারেশন কমপ্লিট করো না। কারণ এই একটা প্রোটোকল যেটা সারা পৃথিবীতে একই নিয়মে ফলো করা হয়। এই সুন্দরবন, বান্দরবন, শেরপুর, সিঙ্গাপুর সব জায়গায় এই একই প্রোটোকল। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল প্রোটোকল এবং খুবই সুন্দর একটা প্রোটোকল। এটা সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, তা না হলে ম্যানেজমেন্টটা ইউনিফর্ম হবে না। এবং ট্রমার পেশেন্টকে ইউনিফর্মলি ম্যানেজ করাটাই সারা পৃথিবীব্যাপী রিকমেন্ডেড। তাহলে এ বি সি ডি ই এটা বারবার আসবে, এটা ট্রমেটোলজির পার্ট, এটা সম্বন্ধে আমরা একটু বলবো। প্রথমে যে বললাম সি বলা হয়েছে যে যদি পেশেন্টের সিভিয়ার বা হিউজ ব্লিডিং থাকে, কন্ট্রোলেবল বা এক্সটার্নাল ব্লিডিং থাকে, সেটা আগে কন্ট্রোল করে তারপরে বাদ বাকি সব অ্যাসেসমেন্ট করতে হবে। অথবা এক্সানগুইনেটিং হিমোরেজ বলে, মানে যে ব্লিডিংটা রুগীর জীবন নাশের কারণ হতে পারে, রুগীর জীবনের জন্যে থ্রেটফুল হতে পারে, বা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং যেটা যে হিমোরেজ, সেটা আগে কন্ট্রোল করতে হবে। এতে হচ্ছে কি প্রতিটার সঙ্গে কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে, এটা এইভাবেই বলতে হবে। টিচাররা কিন্তু এভাবে জানতে চায়, তুমি এতে ইয়ারওয়ে বললে হবে না। হ্যাঁ, ইয়ারওয়ে উইথ সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল। বিতে হচ্ছে ব্রেদিং উইথ ভেন্টিলেশন। সিতে হচ্ছে সার্কুলেশন উইথ হিমোরেজ কন্ট্রোল। ডিতে হলে ডিসএবিলিটি অ্যাসেসমেন্ট। ডিসএবিলিটি কিসের ডিসএবিলিটি? নিউরোলজিক্যাল ডিসএবিলিটি। ইতে হচ্ছে এক্সপোজার ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট, শুধু এক্সপোজার না, তুমি ঠান্ডার মধ্যে ফেলে রাখবে, কাপড় চাপড় খুলে ফেলে রাখলে, তাহলে তো আরও বেশি ইনজুরি হবে রোগীর। এক্সপোজার ইন কন্ট্রোলড এনভায়রনমেন্ট। তাহলে কি বললাম? প্রথমে সি যেটা ছিল কন্ট্রোল অফ হিউজ ব্লিডিং বা হিমোরেজ যদি থাকে সেটা কন্ট্রোল করতে হবে। এতে হচ্ছে এয়ারওয়ে উইথ সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল। তুমি এয়ারওয়ে ম্যানেজ করতে যে থ্রাস্ট করলে তার স্পাইনটা ভেঙে গেল, এটা তার এয়ারওয়ে দেওয়ার কোনো লাভ হবে না, সার্ভাইকাল স্পাইন যদি ড্যামেজ হয়ে যায়। বিতে ব্রেদিং উইথ ভেন্টিলেশন। ব্রেদিং সে নিলে পারে, তার ভেন্টিলেশনটাকে নিশ্চিত করতে হবে, সে চেঞ্জ হচ্ছে কিনা, ভেন্টিলেশন মানে এক্সচেঞ্জ অফ এয়ারওয়ে হচ্ছে কিনা, সেটা তোমাকে নিশ্চিত হতে হবে, বা সে ভেন্টিলেশনটা লাংস পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। সিতে হচ্ছে সার্কুলেশন, বা সার্কুলেশনটা মেনটেন করতে হবে, যে কোনোভাবেই হোক সার্কুলেশনটা মেনটেন করতে হবে, অ্যালং উইথ কন্ট্রোল অফ হিমোরেজ কন্ট্রোল। ডিতে হচ্ছে ডিসএবিলিটি অ্যাসেসমেন্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটার মধ্যে আমরা যেটা বলি কিভাবে অ্যাসেস করি, আমরা অনেকভাবে অ্যাসেস করা যায়। তাই কমনলি অ্যাসেসমেন্ট স্কেল হচ্ছে আমাদের গ্লাসগো কমা স্কেল। সবাইকে জিজ্ঞাসা করবে গ্লাসগো কমা স্কেল, গ্লাসগো কমা স্কেল। আমরা পরে আসবো এটা। এক্সপোজার ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট, আমি এটাকে রিপিট করলাম এই কারণে, এত গুরুত্বপূর্ণ এই জন্য। এই প্রোটোকলে আমি দিস আর দ্য প্রাইমারি সার্ভে অফ দ্য পেশেন্ট। প্রাইমারি সার্ভে আমরা কেন করি? টু প্রাইমারি সার্ভে, প্রথমটাই আমরা বলি প্রাইমারি সার্ভে। প্রাইমারি সার্ভের সঙ্গে সবসময় রিসাসিটেশন কন্টিনিউ করতে হবে। তুমি যদি সার্ভে করতে করতে রুগী শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে তো লাভ হলো না। কারণ রুগীর ভাইটাল সাইনকে মেনটেন করতে হবে এবং সাথে সাথে প্রাইমারি সার্ভে করতে হবে। দিস আর দ্য প্রাইমারি সার্ভে উইথ রিসাসিটেশন একই সঙ্গে। এটা আমাদের উদ্দেশ্য কি? প্রাইমারি সার্ভের উদ্দেশ্য হচ্ছে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কন্ডিশনটাকে আমাদের আইডেন্টিফাই করা। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেগুলো আছে, যেগুলো তার ইমিডিয়েটলি জীবন নাশের কারণ হতে পারে। অনেক কথা কিন্তু আমি শব্দ বলে যাচ্ছি, এর কোনো বিকল্প শব্দ নাই, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন আছে কিনা। এরপর আসে সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভের উদ্দেশ্য হচ্ছে পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কন্ডিশনগুলো আইডেন্টিফাই করা। পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং মানে যেগুলো তার পরবর্তীতেও জীবন নাশের কারণ হতে পারে, সেগুলো সেকেন্ডারি সার্ভের উদ্দেশ্য। আর এই প্রাইমারি সার্ভে আর সেকেন্ডারি সার্ভেসে একসঙ্গে চেস্ট ট্রমাতে একটা টার্ম পাবা, ডেডলি ডজন। 12টা
কি সাইন আমাকে আইডেন্টিফাই করতে হয়। ডেডলি ডজন, 6টা হচ্ছে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, 6টা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, এটা পরে আমরা আসবো। ডেডলি ডজন, কোনবার জন্য কোশ্চেন এসেছিল, এটা রিটেনের কোশ্চেন এসছে মাঝখানে, ডেডলি ডজন। আচ্ছা, এরপরে আর একটা যেটা করে, থার্ড হচ্ছে দেন এই দুটোর উপর ভিত্তি করে আদার ম্যানেজমেন্ট বা অল আদার ম্যানেজমেন্ট ছিল আগে, এখন নতুন বইতে এটাকে বলছে টার্সিয়ারি ম্যানেজমেন্ট। টার্সিয়ারি সার্ভে, ম্যানেজমেন্ট না, টার্সিয়ারি সার্ভে। টার্সিয়ারি সার্ভিস কি? সেটা হচ্ছে অল আদার মাইনর, হ্যাঁ, ইনজুরি যেগুলো আমরা এসকেপ করে গেছি, এত সময় আমরা এসকেপ করে গেছি। রুগী স্টাবেল হয়ে যাওয়ার পর, রুগী যখন তার জীবন বিপন্ন হওয়ার ভয় থাকবে না, তখন আর ছোটোখাটো যেসব ইনজুরি আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। দিস ইজ দ্য টার্সিয়ারি সার্ভে, এটাকে নতুন প্রোটোকলে বলা হয়েছে। তাহলে প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, টার্সিয়ারি সার্ভে। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে যাই আমি, সেটা আসবে, কিছু টার্ম তোমাকে জানতে হবে ট্রমাটোলজি, এটা বললে অনেক কিছু বলা হয়ে যাবে। একটা জানতে হবে তোমাকে, হোয়াট ইজ মাল্টিপল ক্যাজুয়ালিটি, হোয়াট ইজ ম্যাস ক্যাজুয়ালিটিস, হোয়াট ইজ ডিজাস্টার, এটা জানতে হবে। হোয়াট ইজ ট্রায়াস, কিছু কিছু জিনিস জানতে হবে। এগুলো বলার আগে আমি আর একটু ব্যাকগ্রাউন্ড বলে নেই, প্রতিটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। এই ইনজুরি রুগীটাকে টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন কেস অফ ট্রমা, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা কিরকম? 50% মেজর ইনজুরির পেশেন্ট, মেজর ইনজুরি পেশেন্ট, সেটা বার্ন হোক, অ্যাক্সিডেন্ট হোক, ব্লাস্ট হোক, তারপর গানশট ইনজুরি হোক, 50% ট্রমা পেশেন্ট জায়গায় মারা যায়, মানে ইনসিডেন্টসের জায়গায় মারা যায়। এগুলো তেমন কিছু করার নাই। 30% রুগী 1 থেকে 2 ঘন্টার মধ্যে মারা যাবে, যেতে পারে। 30%, 50% চলে গেল একটা গ্রুপ। 30% রুগী 1 থেকে 2 ঘন্টা বা 1 থেকে 3 ঘন্টার মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা। আর 20% রুগী সমস্যা নিয়ে ভুগবে, মারা যাবে না। এই 100%কে আমরা এইভাবে ধরি যে কোনো মেজর ট্রমার ক্ষেত্রে। এখন এই যে লাস্টের 20% রুগী মারা যাচ্ছে না, ভুগছে, এদের চিকিৎসা যে কেউ করতে পারে, কোনোটা চিকিৎসা ছাড়াও ভালো হয়ে যায়। গরু, ছাগল, বন্যপ্রাণী, এরা কত ইনজুরি হয়, এরা কি হাসপাতালে চিকিৎসা করতে আসে? তো এমনি এমনি ভালো হয়ে যায়। ঠিক মানুষও সবাই গ্রামে চিকিৎসা করতে আসে না, ভালো হয়ে যায়। 50% জায়গায় মারা গেছে, ওটা আমাদের কিছু করার নাই, ওই জায়গায় তো ডাক্তার দাঁড়িয়ে থাকবে না। ওটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব রোড ট্রাফিক অথরিটির। গান শটে মারা গেছে, ওটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব, ওটাকে প্রিভেন্ট করা। জিনিসটা বুঝতে চেষ্টা করো। গান শট, ব্লাস্ট ইনজুরি, এগুলো দেশের ক্রাইসিসে, এগুলো সেই মন্ত্রণালয় এটাকে ম্যানেজ করবে, এটা ডাক্তারদের কিছু করার নাই। কিন্তু যে রুগীগুলো 1 থেকে 3 ঘন্টার মধ্যে মারা গেল, এই রুগীগুলোকে ডাক্তাররা বাঁচাতে পারে, ডাক্তারদের ক্রেডিট হলো এখানে। এগুলো একদমই এদের জীবন ডাক্তারদের হাতে বা চিকিৎসকদের হাতে। এই সময়টাকে বলে গোল্ডেন আওয়ার অফ ট্রমা, গোল্ডেন আওয়ার অফ ট্রমা। এটা আমরা হেল্প করতে পারি, বাঁচাতে পারি। প্রথম গ্রুপ আমরা কিছু করতে পারবো না, তৃতীয় গ্রুপের জন্য এসেনশিয়াল আমাদের, আমরা এসেনশিয়াল না, আমরা হেল্প করতে পারি, আমাদের জরুরি দরকার নাই। কিন্তু এই যে মাঝখানে 30%, এটা কিন্তু বলে গোল্ডেন আওয়ার অফ ট্রমা, এটা মনে থাকে যেন, গোল্ডেন আওয়ার অফ ট্রমা। এবার হচ্ছে ট্রায়াস। হোয়াট ইজ ট্রায়াস, এটা কোশ্চেনটা কিন্তু এই শিটের মধ্যেও আছে, আবার তোমাকে জিজ্ঞাসা করা হবে, পরে পাবে। এটা একবারে বলে যাচ্ছে, হোয়াট ইজ ট্রায়াস, ডেফিনেশন জানতে হবে। খুব সিম্পল কথা, ট্রায়াসের কথা কিন্তু এখন এই যে করোনাতেও সবাই বলছে যে এই ম্যানেজমেন্ট সুন্দরভাবে করার জন্য একমাত্র দরকার ট্রায়াস। ওই আদারওয়াইজ এইসব সাইনবোর্ড, ডেডিকেটেড নন ডেডিকেটেড সাইনবোর্ড লাগায় রেখে ম্যানেজমেন্ট হবে না, ট্রায়াস করতে হবে। সেই ট্রায়াসটা কি? ট্রায়াস কথাটা, ট্রায়াস অনেক কিছুতে করা যায়। ট্রায়াস
আমরা যে ট্রায়াজ আলোচনা করছি এটা হলো ট্রমা ট্রায়াজ। দিস ইজ ট্রমা ট্রায়াজ, TRIAGE, ট্রায়াজ। ট্রায়াজের ডেফিনেশন হচ্ছে প্রায়োরিটি সিলেকশন বা সিলেকশন অফ প্রায়োরিটি অথবা প্রায়োরিটি ক্যাটাগরাইজেশন, যেটা তুমি যেভাবেই বলো না কেন। প্রায়োরিটি ক্যাটাগরাইজেশন কথাটার মানে কি? ক্যাটাগরি করতে হবে অন দি বেসিস অফ প্রায়োরিটি, মানে কার চিকিৎসা আগে দরকার। তা না হলে পারে একসঙ্গে যখন অনেকগুলো রুগী আসবে তখন একজন পলিটিক্যাল লিডার এসে বলবে আমার রুগীটার আগে দেখেন, তার হয়তো কিছুই নাই। আর একজন ডাক্তার এসে বলবে বা নার্স এসে বলে আমার রুগীটারে আগে দেখেন। ডাক্তার হিসাবে তুমি কোনটাকে গ্রহণ করবা? তোমার কাছে সবই গুরুত্বপূর্ণ। সেই ইউনিফর্মিটি মেনটেন করার জন্য হচ্ছে ট্রায়াজ। তার মানে প্রায়োরিটি সিলেকশন বা সিলেকশন অফ পেশেন্ট অন দি বেসিস অফ প্রায়োরিটি অর ক্যাটাগরাইজেশন অফ দ্য পেশেন্ট অন দি বেসিস অফ প্রায়োরিটি, কার প্রয়োজন বেশি। এটা কিভাবে ক্লাসিক গ্রুপিং করবা? এটা আসবে যখন মাল্টিপল ক্যাজুয়ালিটি বা ম্যাস ক্যাজুয়ালিটি আসবে, তখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ অপ্রয়োজনীয় একটা রুগীর সময় নষ্ট করতে যে প্রয়োজনীয় একটা রুগী যার জীবন বাঁচানো যেত তাকে তুমি মিস করতে পারি আমরা। দিস ইজ নট ইথিক্যাল। এটা ক্যাটাগরি কিভাবে করা হয়? 3টা ক্যাটাগরি করা হয়। প্রথমেই হলো আমরা ট্রমাতে, কোনো বইতে বেশিও থাকতে পারে, প্রথমেই আমরা রুগী আসার সঙ্গে সঙ্গে এক নজর দেখে লাইফ অ্যান্ড ডেথ আলাদা করে ফেলবো। যারা মারা গেছে তাদের জন্য সময় নষ্ট করে দরকার নেই। যদি ওখানে আমরা 5 জন ডাক্তার ডিউটি করি তাহলে তো 5 জনই যদি একটা মরা রুগীরে দেখতে যাই সময় নষ্ট হবে। যে রুগীটা মারা গেছে তার সঙ্গে সঙ্গে তাকে কালো কার্ড পরাই দিতে হবে, তার পায়ের মধ্যে কালো কার্ড বেঁধে দিতে হবে, মানে ওর জন্য আর সময় নষ্ট করে লাভ নেই, ওটা বাদ। এরপরে তোমাকে দেখতে হবে দ্বিতীয় গ্রুপ যেটা লাগবে। সে গ্রুপটা কি? সে গ্রুপটা হচ্ছে তোমার যাদের ওই যে বললাম যে ইমিডিয়েট ইন্টারভেনশন লাগবে, দেরি করতে পারবা না, ইমিডিয়েট ইন্টারভেনশন, তাদের তুমি ওখানে রেড লাগিয়ে দাও, রেড কার্ড লাগাই দাও। এটা জরুরি, বিপজ্জনক, এটা জরুরি। এই কালার চেঞ্জ থাকতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু কালো কিন্তু সব জায়গায় সারা পৃথিবীতে একই, কালো কার্ড পড়াই দিতে হবে। তার মানে সেকেন্ড গ্রুপটা হচ্ছে আমাদের ইমিডিয়েট, যাদের অ্যাসেসমেন্ট বা রিসাসিটেশন লাগবে তাদের আমরা হাত দিব, তাদের কাছে আমরা ইন্টারভেন করব। সেকেন্ড গ্রুপ, তৃতীয় গ্রুপটা হচ্ছে যাদের আমরা সময় নিতে পারবো, এত জরুরি না, হ্যাঁ, তাদের আমরা সবুজ কার্ড পরিয়ে দেবো, তাদের আমরা সময় নিতে পারবো। তাহলে আমরা এই 3টা গ্রুপ করলাম। এই কথাটা হলো আমাদের হসপিটালের কথা, কিন্তু ট্রায়াজ আমরা কোথায় করব? কথা হচ্ছে ট্রায়াজ কোন কোন লেভেলে করব। ঘটনা ঘটছে যে স্পটে, সেখানে একটা সমস্যা, কাকে হসপিটালে আগে আনতে হবে সেখানে একটা সমস্যা, ইমার্জেন্সিতে কাকে আমরা আগে দেখবো সেটা সমস্যা, পরীক্ষা নিরীক্ষা কাকে আগে করব, এক্সরেটা কার করব সেখানে সমস্যা, কাকে ওটি টেবিলে আগে নেব সেখানে সমস্যা। তাহলে উত্তর হচ্ছে ট্রায়াজ এভরিহোয়ার, সব জায়গায় ট্রায়াজ, প্রতিটা লেভেলে। ওটাকে বলে প্রি হসপিটাল, হ্যাঁ, না অ্যাট দ্য প্রি হসপিটাল, অ্যাট দ্য হচ্ছে স্টেজে, অ্যাট দ্য ইমার্জেন্সি, ইমার্জেন্সি রুম, তারপরে একটা লেভেল অফ ট্রান্সপোর্ট, সব জায়গায়। অথবা যত লেভেল আছে সব লেভেলে ট্রায়াজ এভরিহোয়ার, সব জায়গায় এই প্রোটোকল মেনটেন করতে হবে। যার প্রয়োজন তাকে আগে সার্ভিস দিতে হবে। দিস ইজ ট্রায়াজ। আমি বোঝানোর চেষ্টা করছি, এরপরে তোমরা একটু বইটা খুলে দেখলে পরিষ্কার হয়ে যাবে। এইবার আমি আসি কোথায় আমি ছিলাম, মাল্টিপল ক্যাজুয়ালিটি, ম্যাস ক্যাজুয়ালিটি অ্যান্ড ডিজাস্টার। মাল্টিপল ক্যাজুয়ালিটি তো বোঝাই যাচ্ছে যখন একসঙ্গে অনেকগুলো রুগী আসবে, 5টা 7টা রুগী আসবে, দিস ইজ মাল্টিপল ক্যাজুয়ালিটি। সে যে কোনো ক্যাজুয়ালিটি হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, ড্রাউনিং হতে পারে, ফায়ার প্লেস থেকে আসতে পারে, গান শট আসতে পারে, বোম ব্লাস্ট আসতে পারে, যেখান থেকেই আসুক, ফ্যাক্টরি ইনসিডেন্ট থেকে আসতে, অ্যাক্সিডেন্ট থেকে আসতে পারে, মাল্টিপল যখন আসবে। কিন্তু আর ম্যাস ক্যাজুয়ালিটি মানেও অনেকগুলো, মাল্টিপল মানেও অনেকগুলি ক্যাজুয়ালিটি রুগী একসঙ্গে যদি আসে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? মাল্টিপল মানে যতগুলো রুগী আসলো ততগুলো রুগী যদি আমরা
ওই জায়গায় যে ম্যান পাওয়ার আছে, ওই সেট আপে যে ম্যান পাওয়ার আছে, সেটা দিয়ে যদি আমরা ম্যানেজ করতে পারি, মনে করো ইমার্জেন্সিতে 3জন ডাক্তার ডিউটিতে আছে, 10টা রুগী আসলো, আমরা ম্যানেজ করতে পারি। দিস ইজ মাল্টিপল ক্যাজুয়ালিটিস। বাইরের কোনো রিসোর্সের দরকার হবে না, আমাদের ম্যান পাওয়ার দিয়েই, স্টেশনের ম্যান পাওয়ার দিয়েই আমরা ম্যানেজ করতে পারবো। আর ম্যাস ক্যাজুয়ালিটি মানে যখন আমরা ওই সিচুয়েশনের ম্যান পাওয়ার দিয়ে আমরা ওটা ম্যানেজ করতে পারবো না, আমাদের এক্সট্রা ম্যান পাওয়ার তখন ডিমান্ড করতে হবে, চাহিদার প্রয়োজন হবে, হেল্প চাইতে হবে। ওয়ার্ল্ডে যারা আছো তোমরা চলে আসো, আমাদের কাজে সহযোগিতা করো। দিস ইজ ম্যাস ক্যাজুয়ালিটি। আর ডিজাস্টার মানে হচ্ছে প্রায় দেখবা বিভিন্ন ঘটনার পর বিরোধী দল বা বিভিন্ন সুশীল সমাজ ইয়ে করে যে দুর্যোগ ঘোষণা করা হোক, এলাকাকে দুর্যোগ ঘোষণা করা হোক। তার মানেটা কি? ডিজাস্টার মানে দুর্যোগ ঘোষণা করা হোক, আর সরকার এটা করতে চায় না, অথরিটি এটা করতে চায় না। এটার মানে হলো যে আমাদের যে ক্ষমতা আছে ওই ইনস্টিটিউটে বা যে দেশে যে ক্ষমতা আছে, এটা দিয়ে এটাকে প্রতিরোধ করা সম্ভব না। আমাদের সাহায্যের জন্য বাইরের থেকে যখন রিসোর্স আমরা ডেকে আনবো, দেন দিস ইজ ডিজাস্টার। আমি বুঝাতে পারছি বোধ হয়। মাল্টিপল ক্যাজুয়ালিটি, নাম্বার হবে ক্যাজুয়ালিটির মাল্টিপল, বাট সেই ম্যান পাওয়ার দিয়ে আমরা ম্যানেজ করতে পারবো। ম্যাস ক্যাজুয়ালিটি হলো আমাদের এক্সট্রা হেল্প লাগবে, ওই ম্যান পাওয়ার দিয়ে আমরা এই নাম্বারকে ম্যানেজ করতে পারবো না। ডিজাস্টার হচ্ছে আমাদের অন্য প্রতিষ্ঠান বা অন্য দেশের ক্ষেত্রে অন্য দেশের সহযোগিতা আমাদের আহ্বান জানাতে হবে। দিস ইজ ডিজাস্টার। আচ্ছা, এটা একটা অংশ গেল আমার। আমি এটিএলএস এর কথা বলতে এত করে ফেললাম। এরপরে ওয়ার্ড ইন শক, শকের ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব, ওই একই কথা। হেমোরেজের ম্যানেজমেন্টের মতো শকের ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের এখানে ব্লিডিং কন্ট্রোল করতে হবে, ওর মধ্যেও ক্লু আছে, প্লাস শকে সিংয়ের জন্য পাঠাতে হবে, ছিল এত সময়, তারপরে আমাদের ব্লাড দিতে হবে, প্রয়োজন ব্লাড দিতে হবে। এরপরে আসছে আরেকটা পার্ট, ইনজুরি টু দ্য পেলভিস, ভেরি ইম্পর্ট্যান্ট। পেলভিসের জন্য আমরা কি করব? ইনজুরি টু দ্য পেলভিসের সমস্যা হলো দুটো। এই ইনজুরি টু দ্য পেলভিসের সমস্যা হলো এখানে ফ্র্যাকচার অফ ইউরিন বা ইউরেথ্রাল ইনজুরির ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফ্র্যাকচার পেলভিস আছে, ইউরেথ্রা দিয়ে ব্লাড আসছে, ব্লিডিং পার ইউরেথ্রা এবং রিটেনশন অফ ইউরিনের এভিডেন্স পাই, তাহলে আমরা ধরেই নেব এটা ইউরেথ্রাল ইনজুরি হয়েছে। সেক্ষেত্রে আমাদের কাজ হবে, আমরা ক্যাথেটার দিব না, আইডিয়ালি ক্যাথেটার আমরা দিব না, আমরা সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করব, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করব। কারণ ক্যাথেটার দিতে গেলে কি হতে, ইমোবিলাইজেশন, আমরা এখানে ইমোবিলাইজ করে রাখবো। 3টা কাজ করব আমরা। একটা হলো তার যদি বাইরে কোনো টাইট গার্মেন্টস থাকে বা পোশাক থাকে, সেটাকে কেটে দিতে হবে ইমিডিয়েট। মনে করো জিন্সের প্যান্ট পরে একটা রুগী এসছে, ওই অবস্থায় তার অ্যাক্সিডেন্ট করছে, তার জিন্সের প্যান্ট সাথে সাথে কেটে দিতে হবে। তা না হলে পারে ওই কম্পার্টমেন্ট সিন্ড্রোম করতে পারে, জিন্সের প্যান্টটা, টাইট প্যান্টটা তার কম্পার্টমেন্ট সিন্ড্রোম করতে পারে। প্যান্টটা আমাদের কেটে দিতে হবে, একদম পুরো কেটে দিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত, যাতে কম্পার্টমেন্ট সিন্ড্রোম না হয়। এবার তার প্রবলেম হলো ফ্র্যাকচার। ফ্র্যাকচার তার যত নাড়াচাড়া করা যাবে তত তার ব্যথা হবে, ব্লিডিং বেশি হওয়ার ঝুঁকি থাকবে, টিস্যু ড্যামেজ, সব টিস্যু ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকবে। এই জন্য আমাদের ইমোবিলাইজ করতে হবে। ইমোবিলাইজ যদি আমাদের ব্যবস্থা থাকে, সেটা আমরা একটা লং যেটা বোর্ড থাকে, ইমার্জেন্সিতে বোর্ড থাকে, ক্যাজুয়ালিটি বোর্ড থাকে, সেই বোর্ডের মধ্যে আমরা যদি প্লেস করে স্ট্রাপ করে দেই, তাহলে আর সেই মোবিলাইজ হয়ে গেল। যদি না থাকে, লম্বা একটা চটা বা তক্তা দিয়ে আমরা পায়ের সাথে দিয়ে বেঁধে দেব। কিছু না পেলে এক পা ফ্র্যাকচার হলে, এক লিম্ব ফ্র্যাকচার হলে 2 লিম্ব একসাথে আমরা হালকা করে বেঁধে দেবো, একটার সাথেই মোবিলাইজ হয়ে থাকবে। তাহলে আর আরেকটা জিনিস হলো, আমাদের যেটা কনসিল ব্লিডিং হয়েছে, সেটা মাথায় রাখতে হবে। টিবিয়াতে হলে এতটুকুন ব্লাড যেতে পারে, ফিমারে হলে এতটুকুন যেতে পারে, পেলভিসে হলে এই পরিমাণ ব্লাড লস হয়েছে। তাহলে দেখো, একই কোশ্চেনের সাথে পুরো ট্রমাটোলজি শেষ, এটা যেন খেয়াল থাকে। সমস্ত কথা এখানে আছে। এবার কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ সিকোস্ট্রাম, হাউ সিকোস্ট্রাম ইজ ফর্ম। এটাও খুব কমনলি আস্কিং কোশ্চেন, এটা প্যাথোলজিতে তোমরা পড়ে এসছো। হোয়াট ইজ সিকোস্ট্রাম? সিকোস্ট্রাম হচ্ছে ডেড পিস অফ বোন
উইদিন দ্য লিভিং বোন, এই কথাটা না বললে হবে কিনা? ডেড পিস অফ বোন বললে হবে না। ল্যাবরেটরিতে যে বোন আছে ওটা তো সিকুয়েস্ট্রাম না। ডেড পিস অফ বোন উইদিন দ্য লিভিং বোন, মানে বডিতে যদি বডির লিভিং বোনের মধ্যে যদি ডেড পিস অফ বোন পাই আমরা, তখন তাকে আমরা বলি সিকুয়েস্ট্রাম। ডেড পিস অফ বোন উইদিন দ্য লিভিং বোন। হাউ সিকুয়েস্ট্রাম ইজ ফর্ম, এটা প্যাথোলজি তোমার অর্থোপেডিক্স তোমাদের ভালো করে পড়িয়েছে। সিকুয়েস্ট্রাম কিভাবে তৈরি হয়, দুটা, অ্যাকুট অস্টিওমাইলাইটিস কিভাবে তৈরি হয়, প্যাথোজেনেসিস কি, আর সিকুয়েস্ট্রাম কিভাবে তৈরি হয়। সিকুয়েস্ট্রাম কিভাবে তৈরি হয়? অস্টিওমাইলাইটিস যখন হয় তখন ভিতরে একটা অ্যাবসেস ক্যাভিটি হয়, এবং এটা বাইরে যখন পেরিস্টিয়ামের নিচে এসে জমা হয়, পাঁচটা যখন পেরিস্টিয়ামের নিচে জমা হতে থাকে তখন পেরিস্টিয়ামকে এটা এলিভেট করে, পেরিস্টিয়ামকে আস্তে আস্তে এলিভেট করে নিচের দিকে। পায়ে অ্যাবসেস হয়ে যাওয়ার জন্য এটা ভিতরের থেকে ব্লাড সার্কুলেশন পাচ্ছে না, বনি কর্টেক্স ভিতরের থেকে ব্লাড সার্কুলেশন পাচ্ছে না। আর পেরিস্টিয়ামটা যখন বনি কর্টেক্স থেকে আলাদা হয়ে যাবে তখন পেরিস্টিয়াম থেকে যে ব্লাড সাপ্লাই পায় সেটাও কর্টেক্স পাচ্ছে না। তাহলে দুদিকের থেকে যখন ব্লাড সাপ্লাই ডিসরাপ্ট হয়ে যাবে তখন ওই কর্টেক্সটা অ্যাভাসকুলার নেক্রোসিস হবে। দিস পার্ট ইজ কল্ড সিকুয়েস্ট্রাম। তাহলে একদিকে হচ্ছে অস্টিওমাইলাইটিসের অ্যাবসেস, আর হচ্ছে এলিভেশন অফ দ্য পেরিস্টিয়াম। তাহলে সেটাকে আমরা বলি সিকুয়েস্ট্রাম। আর এলিভেশন অফ দ্য পেরিস্টিয়াম হওয়ার পর পেরিস্টিয়ামে যে নতুন বোন তৈরি হবে সেটাকে আমরা বলি ইনভলুক্রাম। এলিভেশন, পেরিস্টিয়াম যে টেন্টেড শেপ হয়ে যাবে এবং ওই পেরিস্টিয়ামের নিচে যে বোন তৈরি শুরু হবে সেটাকে আমরা বলি ইনভলুক্রাম। তাহলে সিকুয়েস্ট্রাম সম্বন্ধে বললাম। মেনশন দ্য ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সমিশন অর্থোপেডিক্স ওয়ার্ড। অর্থোপেডিক্স ওয়ার্ডে ব্লাড ট্রান্সমিশন কেন করা হয় ওই একই কথা। তোমরা একটা বলতে পারো অর্থোপেডিক ওয়ার্ডই বলছে এটা। অর্থোপেডিক ডিপার্টমেন্ট যদি হয় একটা প্রি অপারেটিভ, একটা অপারেটিভ, একটা পোস্ট অপারেটিভ, ভাগ করে বলতে পারো। প্রি অপারেটিভ মানে কি কি রুগী আসে? এই যে ট্রমা রুগীগুলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম দ্য হাইট, তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাসাল্ট। এই রুগীগুলো যখন আসবে এদের ব্লাড ট্রান্সফিউশন লাগে। অর্থোপেডিক ওয়ার্ডেতে এইসব রুগী আসে। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা ফল ফ্রম হাইট, একটা ফিজিক্যাল অ্যাসাল্ট, আর একটা হচ্ছে এনি ন্যাচারাল ডিজাস্টার বা ড্যামেজের পরে হতে পারে, ফ্যাক্টরি ইঞ্জুরির পর হতে পারে, আর্থকোয়েকের পর হতে পারে, সাইক্লোনের পর হতে পারে, নানা রকম ন্যাচারাল ডিজাস্টারের পর এটা হতে পারে। এইসব রোগীদের ব্লাড ট্রান্সফিউশন লাগবে। অপারেশনের সময় মেজর অর্থোপেডিক সার্জারি যেগুলি আছে দু একটার নাম বলে দিবা। মেথড টোটাল হিপ ট্রান্সপ্লান্ট, হ্যাঁ, তারপর এই ইন্টারনাল ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন, অনেক কিছুতেই লাগে। অ্যাম্পুটেশন, সিম্পল অ্যাম্পুটেশন অলওয়েজ ব্লাড ট্রান্সফিউশন লাগে। অ্যাম্পুটেশন, তাহলে এসব ক্ষেত্রে আমাদের পার অপারেটিভ ব্লাড ট্রান্সফিউশন লাগে। পোস্ট অপারেটিভ ব্লাড ট্রান্সফিউশন, যদি পার অপারেটিভ পোস্ট অপারেটিভলি পেশেন্টকে যদি ব্লিডিং হয়, পোস্ট অপারেটিভ ব্লিডিং হয় সাধারণত সেক্ষেত্রে লাগে। তাছাড়া অর্থোপেডিক্স ওয়ার্ডে খুব বেশি লাগে না। পোস্ট অপারেটিভ সেপ্টিক ইনফেকশন বা পোস্ট অপারেটিভ ব্লিডিং যদি হয় তাহলে ব্লাড ট্রান্সফিউশন লাগবে। তাহলে আমি এখানে বেশি সময় নষ্ট করছি না। বাজে কত? আচ্ছা, আমি আর একটু আলোচনা করি। এর উপরে একটা কোশ্চেন আছে, বাদ দিয়ে এসেছিলাম। সময় আমাদের, হ্যাঁ, এই ট্রায়াজের কোশ্চেনটা উপরে ছিল। আমি এটা তোমাদের পরে ফটো করে দেবো, পোস্ট করে দেবো। এখানে আরেকটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন কলিস ফ্র্যাকচার। এটা নিয়ে কিন্তু খুব গ্যাঞ্জাম হয় পরীক্ষার সময়। সব থেকে সিম্পল জিনিস, সব থেকে বেশি গ্যাঞ্জাম করো তোমরা এটা। দিস ইজ কলিস ফ্র্যাকচার। কলিস কিন্তু ওনার নাম, এখানে কিন্তু অনেক সময় লিখতে দেয়। অনেকে অ্যাবস্ট্রফিয়াস লেখো, অ্যাবস্ট্রফিয়াস লেখা যাবে না, আজকাল কিছুই লেখা লাগে না। আজকাল সি বড় বড় হতে COLLES এটুকুন লেখলেই হয়, কোনো অ্যাবস্ট্রফি আগে পরে দিতে হয় না। অনেকে কলিসের পরে অ্যাবস্ট্রফি দাও, অসুবিধা নেই, কিন্তু কলিসের আগে কিন্তু এসের আগে কিন্তু দেওয়া যাবে না। ওনার নামই কলিস, আব্রাহাম কলিস ওনার নাম।
ফার্স্ট প্রবলেম হলো এইটা। হোয়াট ইজ কলিস ফ্র্যাকচার, ডেফিনেশন জিজ্ঞাসা করা হবে। এটা নিয়ে খুব গ্যাঞ্জাম করে অনেকেই। কি গ্যাঞ্জাম সেটা আমি বলে দিচ্ছি। অনেকেই বলে ফ্র্যাকচার ইন দ্য লোয়ার এন্ড অফ ফ্র্যাকচার ইন লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। হ্যাঁ, বলে যে কেউ বলে 2 সেন্টিমিটার, কেউ বলে 2 ইঞ্চি ফ্রম দ্য ডিস্টাল এন্ড। কথা বললে হবে না। 2 ইঞ্চিও কেউ বলে 2 সেন্টিমিটার। এই 2 ইঞ্চি আর সেন্টিমিটারে গোলমাল হয়েই জিজ্ঞাসা করা হয়েছিল কয় ইঞ্চিতে 1 ফুট হয়, হ্যাঁ কয় ফুটে 1 হাত হয়, কেউ বলতে পারে নাই, 2-3 জন বলতে পারে নাই। সেটা তো আমি লেকচার ক্লাসে বলছি। এরকম অবস্থা তৈরি হয় পরীক্ষার সময়। এটা এভাবে বললে হবে না। মেহেদি সাংঘাতিক মাইন্ড করে, ডাক্তার মেহেদি। পরিষ্কার করে বলতে হবে। এটা হচ্ছে দিস ইজ ট্রান্সভার্স ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার ইন দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। সেই লোয়ার এন্ড বললে হবে না, একবারে বলে যাও। ট্রান্সভার্স ফ্র্যাকচার 2 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য ডিস্টাল আর্টিকুলার সারফেস। এন্ড বললে হবে না, ডিস্টাল এন্ড বললে হবে না, ডিস্টাল আর্টিকুলার সারফেস অফ দ্য রেডিয়াস। কি বললাম? ইট ইজ এ ট্রান্সভার্স ফ্র্যাকচার অন রেডিয়াস হুইচ ইজ 2 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য ডিস্টাল আর্টিকুলার সারফেস। এই কথাটা যেন মনে থাকে। 2 ইঞ্চিও না, আবার ডিস্টাল এন্ডও বললে হবে না। 2 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য ডিস্টাল আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেস থেকে, জয়েন্ট সারফেস থেকে 2 সেন্টিমিটার। কোনো জায়গায় 2 to 3 সেন্টিমিটার লেখা আছে, 2 সেন্টিমিটার। সবাই যেটা পছন্দ করে এটা বলবা, 2 সেন্টিমিটার প্রক্সিমাল। দিস ইজ কলিস ফ্র্যাকচার। এটা কাদের হয়? এটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের উল্টা। এটা হচ্ছে এল্ডারলি পিউপিলে হয়। এল্ডারলি পিউপিলে হয়। কিভাবে হয়? ফল অন আউট স্ট্রেসড হ্যান্ড, পড়ে যাচ্ছিল, হাত দিয়ে ঠেকাচ্ছে। আর সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়েছিল ফল অন আউট স্ট্রেসড এলবো। তাহলে এটা হচ্ছে ফল অন আউট স্ট্রেসড হ্যান্ড, হাত দিয়ে ঠেকাতে গেছিল, কলিস ফ্র্যাকচার। এখানে কি হয়? ফ্র্যাকচার হয় ডিস্টাল এন্ডের ফ্র্যাকচারের সাথে আর কি থাকে? পোস্টেরিয়র ডিসলোকেশন থাকে। পোস্টেরিয়র ডিসলোকেশন এর একটা ইম্পর্ট্যান্ট সাইন আছে। আমি খুব অল্প কথা বলে যাব, আমিও অত বেশি জানি না। সেটা হলো ইম্পর্ট্যান্ট সাইনটা কি সেটা সবাই জানতে চায়। ডিনার ফর ডিফর্মিটি। বইতে একবার ছবিটা দেখলে আর জীবনে কখনো ভুল হবে না। ডিনার ফর ডিফর্মিটি মানে আমরা যে ফর্ক খাবারের জন্য ব্যবহার করি, ওর যে একটা অ্যাঙ্গেল থাকে, ঠিক হাতটা ওই রকম অ্যাঙ্গেলে, ওই অ্যাঙ্গেলের মতো হয়ে যায় রিড জয়েন্টটা। ডিনার ফর ডিফর্মিটি, ডিনার ফর ডিফর্মিটি, এই কথাটা যেন মনে থাকে। তাহলে এটা এইটুকুনি বেশি জিজ্ঞাসা করা হয়। চিকিৎসা কি? এটা তো ক্লোজ রিডাকশন করা হয়, হ্যাঁ, ফুল আর কাশ, লর আনকাশ দেওয়া হয়, ক্লোজ রিডাকশন। এটাই কলিস ফ্র্যাকচার ক্লোজ রিডাকশন করা হয়। আচ্ছা, এই কলিস রিডাকশনের জন্য, কলিস ফ্র্যাকচার সম্বন্ধে যেন একটু মনে থাকে। ডিনার ফর ডিফর্মিটি। ট্রায়াস তো অলরেডি আমরা বলে ফেলছি। হাউ উইল ইউ ম্যানেজ এ সিভিয়ারলি ইনজিওর্ড পেশেন্ট ফলোয়িং আরটিআই ইন ইমার্জেন্সি। আচ্ছা, এই ইনজুরি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা এর পরে আসবে, কোশ্চেনের পরে আসবে। যদি ভুলে যাই আমি বলে রাখি, এই যে যত কথাগুলি বললাম আমি কিন্তু ব্লিডিং আর রিটেনশন নিয়ে বলেছি, বা প্রাইমারি সার্ভে সম্বন্ধে বলেছি। এর পরেও কিন্তু একটা কথা আছে ইনজুরি রুগীদের, সেটা হচ্ছে টিটিনাস প্রোফাইল্যাক্সিস। এটা যেন মনে থাকে। যদি কোনো ওপেন উন্ড থাকে তাহলে আরটিএ রুগীদের টিটিনাস প্রোফাইল্যাক্সিস করতে হবে। এটা সম্বন্ধে কিন্তু ভালো করে জানতে হবে। টিটিনাস প্রোফাইল্যাক্সিস হচ্ছে 3টা পার্ট, ভালো করে পড়বা। টিটিনাস প্রোফাইল্যাক্সিস 3টা পার্ট। একটা হচ্ছে উন্ড কেয়ার, উন্ড ম্যানেজমেন্ট, 2 নম্বর হচ্ছে ইমিউনাইজেশন, 3 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক। 3টা পার্ট কিন্তু আলাদা আলাদা করে বলতে হবে। উন্ড কেয়ার, স্পেশাল উন্ড কেয়ার আছে, পরে আমরা বলবো। ইমিউনাইজেশনের মধ্যে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন অ্যাকর্ডিং টু দ্য ইমিউনাইজেশন হিস্ট্রি, আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। এই 3টা না হলে কোনোটা মিস করলে কিন্তু টিটিনাস প্রোফাইল্যাক্সিস হবে না। অ্যান্টিবায়োটিক,
অ্যান্টিবায়োটিক আমরা কি অ্যান্টিবায়োটিক দেই? টিটিনাসের ক্ষেত্রে কমনলি অ্যাপ্লিকেবল অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন অ্যান্ড মেট্রোনিডাজল, আইদার সেপারেটলি অর ইন কম্বিনেশন। দিস ইজ দ্য চয়েস অফ অ্যান্টিবায়োটিক। আরও নানা রকম অ্যান্টিবায়োটিক, খালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বললে হবে না, সবাই এটা পছন্দ করে না। ব্রড স্পেকট্রাম তো টেট্রাসাইক্লিনও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অট্রিমাজাজলও ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তাহলে কি আমরা কি এগুলো দিব? এগুলো আমরা দিব না। সুতরাং পরিষ্কার করে বলতে হবে পেনিসিলিন অ্যান্ড মেট্রোনিডাজল অর পেনিসিলিন অর মেট্রোনিডাজল। আচ্ছা, এরপরে একটা অস্টিওমাইলাইটিস হেমোরেজের কোশ্চেন আছে, এটা আমরা পরের দিন আলোচনা করবো মনে হয়। আজকে এটুকুন থাক। কিন্তু পার্টিসিপেশন তো আজকে দিন দিন কমে যাচ্ছে। শুরুতে দেখেছিলাম 34 জন, এখন আছে 28 জন। অসুবিধা নাই, যে কয়জন থাকে সে কয়জনেরই হবে। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? অর্থোপেডিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড বিতে ডিসিশন মেকিং পার্সন কিন্তু অর্থোপেডিক্সে যেই থাকুক। অর্থোপেডিক্স সবসময় ইন্টারনাল থাকে না, এক্সটার্নালও কিন্তু থাকে। সাধারণত এক শিফটে ইন্টারনাল থাকে আর এক শিফটে এক্সটার্নাল থাকে। হ্যাঁ, অর্থোপেডিক্সের যদি থাকে, খুব ইম্পর্ট্যান্ট অর্থোপেডিক্স। এবং অর্থোপেডিক্সে খুবই বেসিক কোশ্চেন করা হয়, এবং তারা তোমাদের কাছ থেকে আশা করে যে এই বেসিকগুলো তোমরা সুন্দর করে বলো। একটু চেষ্টা করলেই বলতে পারবা, এর মধ্যে কোনো কঠিন কোশ্চেন কিছু নাই, এবং মুখস্থ করার মতো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এর পরের দিন আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।